আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এম কে জামান, জ্ঞান বিকাশ এবং জ্ঞান বন্ধু পাবলিকেশন কর্তৃক প্রকাশিত ইজি প্লাস হ্যান্ডবুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকের টিটেলের বিষয় ক্যাশ বাজেট, নগদ বাজেট। এটি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এদের অঙ্কগুলি সহজ উপায়ে শেখানোর উদ্দেশ্যে ইজি প্লাস হ্যান্ডবুকটিতে আমি সিলেবাস অনুযায়ী মাত্র 3টি ফরম্যাটে ভাগ করে দিয়েছি। একজন শিক্ষার্থী যদি এই 3টি ফরম্যাটের মাত্র 3টি অঙ্ক ভালোভাবে আয়ত্ত করতে পারেন, তাহলে আশা করি ইনশাল্লাহ এদের কোনো অঙ্ক আর জটিল থাকবে না। শিক্ষার্থীগণ, প্রথমে আসি আমরা ফরম্যাট 3টি দেখি। ফরম্যাট নাম্বার 1, 1 মান্থ ক্যাশ বাজেট। ফরম্যাট নাম্বার 2, মিউচুয়াল এক্সক্লুসিভ মান্থ ক্যাশ বাজেট। ফরম্যাট নাম্বার 3, কোয়ার্টাইল অফ ক্যাশ বাজেট। এবার আসি ফরম্যাট অনুযায়ী আমরা গাণিতিক সমস্যাগুলো সমাধান করি। ফরম্যাট নাম্বার 1, 1 মান্থ ক্যাশ বাজেট। এটি চেনার উপায় হলো প্রশ্নপত্রে সরাসরি 1 মাসের ক্যাশ বাজেট করতে বলা হবে, কিন্তু এখানে একের অধিক মাসের ইনফরমেশন দেওয়া থাকবে। এই ফরম্যাট থেকে মাত্র 3টি প্রশ্ন হতে পারে। প্রশ্ন নম্বর 1, প্রিপেয়ার এ ক্যাশ বাজেট ফর 1 মান্থ। প্রশ্ন নম্বর 2, প্রিপেয়ার এ শিডিউল অফ ক্যাশ কালেকশন ফর 1 মান্থ। প্রশ্ন নম্বর 3, প্রিপেয়ার এ শিডিউল অফ ক্যাশ পেমেন্ট ফর 1 মান্থ। শিক্ষার্থীগণ, এই ফরম্যাটের অঙ্কগুলি অনেক গুরুত্বপূর্ণ। বিগত বোর্ড পরীক্ষায় এখান থেকে প্রশ্ন করা হয়েছে। যেমন প্রবলেম নম্বর 1, এটি 14 সালে বোর্ড পরীক্ষায় এসেছিল। প্রবলেম নম্বর 2, এটি 2002 সালে এসেছিল। শিক্ষার্থীগণ, এখান থেকে আমরা একটি প্রবলেমের সমাধান করি, তাহলে বাকিগুলো আপনারা ইজি প্লাস হ্যান্ডবুকটি থেকে সমাধান করতে পারবেন। প্রবলেম নম্বর 1 বলা হচ্ছে সেল প্রসিডস অফ এ কোম্পানি আর কালেক্টেড অ্যাজ ফলো। বিক্রয়ের টাকা বিভিন্নভাবে আদায় হতে পারে। যেমন আদায় হয় 40% ইন দ্য মান্থ অফ সেলস। যে মাসে বিক্রি হয় ওই মাসে আদায় হয় 40%। রিমাইনিং 40% ইন দ্য সেকেন্ড মান্থ, এবং পরবর্তী 40% পরবর্তী মাসে সেকেন্ড মাসে আদায় হয়। অ্যান্ড 20% ইন দ্য থার্ড মান্থ অফ সেলস। বিক্রয়ের তৃতীয় মাসে যে 20% আদায় হয়। শিক্ষার্থীগণ, তাহলে বিক্রয়ের টাকা 3 মাসে আদায় হয়। প্রথম মাসে চলতি মাসে আদায় হয় 40%, এবং সেকেন্ড মাসে আদায় হয় 40%, এবং অবশিষ্ট 20% আদায় হয় তৃতীয় মাসে। যে বলা হচ্ছে এখানে সেলস ফর দ্য মান্থ অফ জুন, জুন মাসে টোটালি বিক্রি হয়েছিল 2,40,000 টাকা। 2,40,000 টাকার 40% জুন মাসে আদায় হবে, এবং 40% জুলাই মাসে আদায় হবে, আর 20% আগস্ট মাসে আদায় হবে। শিক্ষার্থীগণ, এবার আসি, বলা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল আর 1,20,000 টাকা ইন মে মাস, মে 31, 2015। 2015 সালে 31শে মে অ্যাকাউন্ট রিসিভেবলের পরিমাণ ছিল 1,20,000 টাকা। অর্থাৎ জুন মাসের শুরুতে 1,20,000 টাকা দেনাদারের পরিমাণ ছিল। এই দেনাদারের পরিমাণ পূর্বের মাসে বিক্রি হয়েছিল, সেই বকেয়া টাকা দেনাদার হিসেবে আছে 1,20,000 টাকা। এর মধ্যে কনসিস্টিং অফ টাকা 30,000 ফ্রম এপ্রিল সেল। অর্থাৎ এপ্রিল মাসে যে বিক্রয় হয়েছিল, সেখানে এপ্রিল মাসে আদায় হয়েছিল 40%, মে মাসে আদায় হয়েছিল 40%, এবং বাকি 20% জুন মাসের জন্য আদায় হবে 30,000 টাকা। এপ্রিল থেকে এখানে জুন মাস পর্যন্ত পৌঁছাইছে 30,000 টাকা। এটি 20%-এর সমান। তাহলে 1,20,000-এর মধ্যে 30,000 টাকা ছিল এপ্রিল মাসের টাকা, আর এন্ড টাকা 90,000 ফ্রম মে সেলস। অর্থাৎ মে মাসে যে বিক্রি হয়েছিল তার 40% মে মাসে আদায় হয়েছে, এবং রিমাইনিং 60% এখনো আদায় হয়নি, দেনাদার হিসেবে আছে। সেই 60%-এর সমপরিমাণ টাকা হলো 90,000। তাহলে 90 আর 30, 1,20,000 টাকা দেনাদার বিশ্লেষণ করা হলো। শিক্ষার্থীগণ, এই 90,000 টাকা মে মাসের সেলের টাকা। তবে মে মাসে 100%-এর মধ্যে 40% আদায় হয়ে গেছে, এবং 60% অবশিষ্ট আছে। সেই 60% সমান 90,000 টাকা দেনাদার হিসেবে জুন মাসে আছে। এখান থেকে 40% আদায় হবে। পরবর্তী লাইন বলা হচ্ছে শো দ্য শিডিউল অফ ক্যাশ কালেকশন ফ্রম সেলস ফর দ্য মান্থ অফ জুন। জুন মাসে আমাদের ক্যাশ কালেকশন করতে হবে, কিন্তু প্রথমে আমাদের মে মাসের যে সেলস 90,000, এটি ওয়ার্কিং করে নিতে হবে। কারণ মে মাসে 90,000 টাকা সেলস হয়েছিল না, এখান থেকে 40% আদায় হয়ে গেছে, 60% সমান 90,000 আছে। শিক্ষার্থীগণ, তাহলে প্রথম আমরা এই ওয়ার্কিং টিম তৈরি করে নিই, যে 60% অফ সেলস সমান 90,000, 1% সমান কত, এবং 100% সমান কত। তাহলে 90,000-কে 60 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে আসে 1.5 লক্ষ টাকা।
অর্থাৎ এখানে মে মাসে সেল হয়েছিল 1.5 লক্ষ টাকা। শিক্ষার্থীগণ, এবার আসে আমরা প্রশ্নের উত্তর দিই। আমাদের বলা হয়েছে শো দ্য শিডিউল অফ এ ক্যাশ কালেকশন। ক্যাশ আদায় করতে হবে জুন মাসে। প্রথমে ক্যাশ কালেকশনের জন্য হেডিং লেখা হলো, 2টি কলাম করা হয়েছে, একটি পার্টিকুলার এবং একটি টাকার কলাম। প্রথমে লেখা হলো 20% এপ্রিল সেলস, অর্থাৎ এপ্রিল মাসের যে দেনাদারের পরিমাণ ছিল সেটি জুন মাসে আদায় হয়েছে 30,000 টাকা। গিভেন এটি দেওয়া আছে যে প্রথমে আমরা আবারও বলি, এপ্রিল মাসে যখন বিক্রি হয়েছিল তখন 40% আদায় হয়েছে এপ্রিল মাসে, পরবর্তী 40% আদায় হয়েছে মে মাসে এবং অবশিষ্ট 20% আদায় হচ্ছে জুন মাসে। সেই 20% এর সমপরিমাণ টাকা 30,000। 40% মে সেলস, অর্থাৎ মে মাসে বিক্রি হয়েছিল 1.5 লক্ষ টাকা, তার 40% মে মাসে আদায় হয়েছে এবং 40% জুন মাসে আদায় হচ্ছে, আর রিমাইনিং 20% আদায় হবে জুলাই মাসে। যেহেতু আমাদের বাজেটটা জুন মাস, তাই আমরা জুন মাসে 40% কালেকশন করলাম, 1.5 লক্ষর 40% হয় 60,000 টাকা। এবার আসি আমরা 40% অফ জুন সেলস, জুন মাসে আমরা বিক্রি করেছি, প্রশ্নপত্রে দেওয়া হয়েছে 2,40,000 টাকা। 2,40,000 এর 40% আসে 96,000 টাকা। তাই রানিং মাসে আমাদের আদায় হলো 96,000 টাকা 40%। পরবর্তী 40% আদায় হবে জুলাই মাসে এবং পরবর্তী 20% রিমাইনিং 20% আদায় হবে আগস্ট মাসে। শিক্ষার্থীগণ, আমাদের কালেকশন হলো 30,000, 60,000 এবং 96,000, সব মিলিয়ে টোটাল যোগফল 1,86,000 টাকা। এটি আমাদের টোটাল কালেকশন। শিক্ষার্থীগণ, পরবর্তী 2 নম্বর প্রবলেমটি দেখি। প্রবলেম নম্বর 2, এটি বলা হয়েছে কনসিডার দ্য ফলোইং ইনকাম স্টেটমেন্ট। দ্য সুমন কোম্পানি বাজেটেড ইনকাম স্টেটমেন্ট ফর দ্য মান্থ অফ এন্ডেড জুন 2001 সাল। ইনকাম স্টেটমেন্ট এখানে দেওয়া হয়েছে। ইনকাম স্টেটমেন্টে বলা হয়েছে সেলস 2,40,000 টাকা। এই টাকা থেকে ক্যাশ কালেকশন হবে, আদায় হবে। ইনভেন্টরি, এটি মূল পণ্য, মে মাসে 31 তারিখ পার্সেস দেওয়া আছে। পার্সেস করলে টাকা পেমেন্ট হয়, এখানে আমাদের টাকা পেমেন্ট করতে হবে। ইনভেন্টরির জন্য কোনো টাকা পেমেন্ট করা লাগবে না, এটি ক্যাশ বাজেটে আসে না। অ্যাভেলেবল ফর সেল, এটি ক্যাশ বাজেটে আসে না। ইনভেন্টরি ক্লোজিং, এটি আসবে না। কস্ট অফ গুডস সোল্ড, এটি ক্যাশ কালেকশনে ক্যাশ বাজেটে আসে না। গ্রোস প্রফিট ক্যাশ বাজেটে আসে না। অপারেটিং এক্সপেন্স, এগুলি সব পেমেন্টে যাবে, যেমন ওয়েজেস পেইড 30,000 টাকা পেমেন্টে যাবে। ইউটিলিটি এক্সপেন্স পেইড 2,000 টাকা, এটি পেমেন্টে যাবে। অ্যাডভার্টিসিং এক্সপেন্স পেইড 9,000 টাকা, এটি পেমেন্টে যাবে। অফিস এক্সপেন্স পেইড 3,000 টাকা, এটি ক্যাশ পেমেন্টে দিতে হবে। টোটাল পেমেন্ট এত টাকা। নেট প্রফিট ইনকাম হয়েছে 26,000 টাকা। শিক্ষার্থীগণ, একটি ইনকাম স্টেটমেন্ট দেওয়া হলো, এখান থেকে আমাদের ক্যাশ কালেকশনের আইটেম এবং পেমেন্টের আইটেমগুলো আমরা খুঁজে নিলাম। এবার আসি, নিচে বলা হচ্ছে দ্য ক্যাশ ব্যালেন্স মে মাসের 31 তারিখে 2001 সালে ছিল 38,000, অর্থাৎ জুন মাসের 1 তারিখে আমাদের ওপেনিং ছিল 38,000 টাকা। সেলস প্রসিডস আর কালেক্টেড অ্যাজ ফলো। বিক্রয়ের টাকা আদায় হবে 40% ইন দ্য মান্থ অফ সেলস, যে মাসে বিক্রয় ওই মাসে 40% আদায় হয়। 40% ইন দ্য সেকেন্ড মান্থ অ্যান্ড 20% ইন দ্য থার্ড মান্থ। পূর্বের প্রশ্নের মতো সেম, এখানে 40% সেকেন্ড মান্থে আদায় হবে এবং 20% থার্ড মান্থে আদায় হবে। অ্যাকাউন্ট রিসিভেবল আর 1,20,000 টাকা ইন মে মাস। মে 31 ছিল 1,20,000 টাকা দেনাদারের পরিমাণ, কনসিস্টিং 30,000 টাকা ফ্রম এপ্রিল সেলস অ্যান্ড 90,000 টাকা ফ্রম মে সেলস। এই 1,20,000 এর মধ্যে 30,000 টাকা এপ্রিল মাসের টাকা আছে এবং অবশিষ্ট 90,000 টাকা মে মাসের সেলসের থেকে আসছে। শিক্ষার্থীগণ, দেনাদার থেকে টাকা আদায় করতে হবে। টাকা আদায় করার জন্য আমাদের পার্সেন্টেজ 3টি দেওয়া হয়েছে, এটি আমরা ক্যালকুলেশন করে নিতে পারবো। এবার আসি, ডি নম্বর বলা হচ্ছে অ্যাকাউন্ট পেবেল অন মে 31, অর্থাৎ জুন মাসের 1 তারিখে যে অ্যাকাউন্ট পেবেলের পরিমাণ, পাওনাদারের পরিমাণ 1,20,000 টাকা। দ্য কোম্পানি পেইজ 25%, 25% অফ পার্সেস ডিউরিং দ্য মান্থ অফ পার্সেস। যে মাসে ক্রয় করে সে মাসে 25% প্রদান করে এবং বকেয়া থাকে 75%। বকেয়াগুলো অ্যাকাউন্ট পেবেল হয় অ্যান্ড দ্য রিমাইনিং ডিউরিং দ্য ফলোয়িং মান্থ, এবং অ্যাকাউন্ট পেবেলের টাকা পরবর্তী মাসে পরিশোধ করা হয়। শিক্ষার্থীগণ, যেহেতু আমাদের জুন মাসের বাজেট, তাহলে মে মাসের অ্যাকাউন্ট পেবেলের টাকা
জুন মাসে প্রদান করতে হবে। আর জুন মাসে ক্রয়ের টাকার 25% প্রদান করতে হবে, 75% বকেয়া থাকবে, সেটি জুলাই মাসে বাজেটে করা হবে। এফ নম্বর বলা আছে অল অপারেটিং এক্সপেন্সেস রিকোয়ারিং ক্যাশ আর পেইড ডিউরিং দ্য মান্থ অফ রিকগনাইজেশন। যে মাসে সংগঠিত হয়েছে ঠিক সেই মাসে পেমেন্ট হবে, অর্থাৎ অপারেটিং খরচগুলো আমাদের ইনকাম স্টেটমেন্টে দেওয়া ছিল, যেমন ওয়েজেস, ইউটিলিটি, অ্যাডভার্টাইজিং এবং অফিস এক্সপেন্স, এগুলি রানিং মাসের খরচ রানিং মাসে পেমেন্ট করা হবে, জুন মাসের খরচ জুন মাসে পেমেন্ট করা হবে। সেক্ষেত্রে আমাদের প্রস্তুত করা হয়েছে প্রিপেয়ার এ ক্যাশ বাজেট ফর জুন মান্থ। জুন মাসের একটি ক্যাশ বাজেট দেখাতে হবে। তাহলে এক মাসের অঙ্ক করতে হবে। এখানে সুমন কোম্পানি ক্যাশ বাজেট আমরা লিখলাম এখানে প্রিপেয়ার জুন মাসের ক্যাশ বাজেট। প্রথমে আমরা ক্যাশ ব্যালেন্স বিডি ছিল, প্রস্তুতপত্রে দেখেছি 38,000 টাকা। রিসিভ, এখানে রিসিভ হয়েছে ক্যাশ কালেকশন ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল। প্রথমে জুন মাসে আমরা বিক্রি করেছিলাম 2,40,000 টাকা। সেক্ষেত্রে এখানে 2,40,000 টাকার 40% আদায় হবে জুন মাসে। লেখা হলো 40% অফ মান্থ অফ সেলস, অর্থাৎ 2,40,000-এর 40% হয় 96,000 টাকা। আর মে মাসের দেনাদারের পরিমাণ ছিল 90,000, কিন্তু মে মাসে বিক্রয় তো আর 90,000 হয়নি, এর জন্য আমাদের ওয়ার্কিং করে নিতে হবে। এই ওয়ার্কিংটি আমাদের ছকের নিচে করা হয়েছে যে মে মাসে আদায় হয়েছিল 40% আর বাকি ছিল 60%। সেই 60% সমান 90,000, 1% সমান কত এবং 100% সমান, এটা বের হয়েছে 1.5 লক্ষ টাকা। এই 1.5 লক্ষ টাকার 40% আদায় হবে জুন মাসে 60,000 টাকা। আর এপ্রিল মাসে সেল থেকে আসছে 20%, সেটি গিভেন দেওয়া আছে 30,000 টাকা। এই হলো কালেকশন। টোটাল কালেকশন হলো 1,86,000 টাকা। আর ব্যালেন্স বিডি ছিল 38,000, 2,24,000 টাকা টোটাল ক্যাশ অ্যাভেলেবেল। এবার আসি পেমেন্টে। পেমেন্ট অফ অ্যাকাউন্ট পেবেল, চলতি মাসে ক্রয়ের 25% প্রদান করতে হবে। ক্রয় করা হয়েছে 1,60,000 টাকা। এটি প্রস্তুতপত্রে আবার দেখে আসি। প্রস্তুতপত্রে এখানে লেখা হয়েছে পারচেস 1,60,000 টাকা। এই 1,60,000 টাকার 25% পেমেন্ট করতে হবে রানিং মাসে 40,000 টাকা। এবং বিগত মাসের মে মাসের যে পারচেসের বকেয়া টাকা ছিল 75%, সেটি আদায় পেমেন্ট হলো 1,20,000 টাকা। এটি প্রস্তুতে বলা হয়েছিল ডি নাম্বারে যে অ্যাকাউন্ট পেবেল অন মে মাস 31, 1,20,000 টাকা। তাহলে একবারে আমাদের এই 1,20,000 টাকা পেমেন্ট করতে হবে জুন মাসে। ঠিক আছে, টোটাল পেমেন্ট আমরা এখানে 1,60,000 টাকা দিলাম। এবার আসি অপারেটিং খরচ। অপারেটিং এক্সপেন্স, ওয়েজেস, ইউটিলিটি, অ্যাডভার্টাইজিং এবং অফিস এক্সপেন্স, এই 4টি আইটেম প্রস্তুতপত্রে দেওয়া ছিল। এখান থেকে আমরা নিয়ে আসলাম 30,000, 2,000 এবং 9,000 ও 3,000, সব মিলে 44,000 টাকা। টোটাল পেমেন্ট 1,60,000 এবং 44 মিলে 2,04,000 টাকা। রিসিভ 2,24,000 এবং পেমেন্ট 2,04,000। এটি মাইনাস করলে থাকে 20,000 টাকা। এই 20,000 টাকা হলো ক্যাশ ব্যালেন্স। এটি এক মাসের ক্যাশ ব্যালেন্স তৈরি হলো। সেক্ষেত্রে বাকি অঙ্কগুলো আপনারা ইজি প্লাস হ্যান্ডবুকটে পাবেন। এগুলো বেশি বেশি প্র্যাকটিস করবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আসি আমরা 2 নম্বর ফরম্যাট। আজকের ক্লাস আমরা এখানে শেষ করতে পারি। আগামী ক্লাস দেখার জন্য আপনাদের আহ্বান রইল। আগামী ক্লাসে আমরা 2 নম্বর ফরম্যাট থেকে গাণিতিক সমস্যার সমাধান করব। সেক্ষেত্রে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।